স্বাগতম আজকের ক্লাসে। তোমাদের সঙ্গে আছি আমি আজমাইন আসিফ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে। তো তোমাদের আজকে পড়াবো বোটানি। বোটানির দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব আর একটা হচ্ছে জীব প্রযুক্তি। তো আমরা এই দুইটা চ্যাপ্টার আজকে পড়ে ফেলবো। এই দুইটা চ্যাপ্টার থেকে বেসিক্যালি আমাদের ক্লাসটা একটা সাজেশন ক্লাস হবে, বাট এইখানে আমি তোমাদেরকে বেসিকটা বুঝিয়ে ভালো মতো পড়িয়ে দিব। তো এখন এইখানে আমাদের যেহেতু দুইটা চ্যাপ্টার আমরা একদিনে কভার করছি, এক ক্লাসেই কভার করছি, সো আমরা মেইন জিনিসগুলোকে গুরুত্ব দিয়েই পড়াটা পড়বো। তো দেখো, এখানে দুইটা চ্যাপ্টারের মধ্যে যদি আমি গুরুত্ব বিবেচনা করি, তাহলে আমাদের যেই উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টি আছে এটি বেশ গুরুত্বপূর্ণ, এবং এটার চেয়ে একটু গুরুত্বপূর্ণ মানে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হলো জীব প্রযুক্তি, কিন্তু দুইটা অধ্যায়ই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টা এখন শুরু করব। প্রথমে আমরা উদ্ভিদ শারীরতত্ত্বটা পড়বো, তারপরে এটা শেষ করেই আমরা হচ্ছে জীব প্রযুক্তি অধ্যায়টা পড়ে ফেলবো। তো দেখো, এই যে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টা আছে, আমরা যখন এইচএসসি তে পড়তাম, হ্যাঁ ইন্টার লাইফে আমরা যখন পড়েছি, তখন কিন্তু আমাদের কাছে এই চ্যাপ্টারটা বেশ জটিল মনে হয়েছে। কেন? কারণ আমাদের তখন অনেকগুলো বিক্রিয়া মনে রাখতে হতো, বিভিন্ন সাইকেলগুলো মুখস্থ করতে হতো, যে কারণে এই চ্যাপ্টারটা আমাদের কাছে বেশ বোরিং লাগতো, তাই না বলো? সো আমাদের অ্যাডমিশন ফেজে এসে কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তোমরা যেহেতু অনেকগুলো অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ফেলেছো অলরেডি, সো তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে আসলে সেই সাইকেলগুলার আর পড়তে হয় না। তো এখান থেকে আমরা বেসিক বিষয়গুলো প্রথমে ক্লিয়ার করব। তো চলো শুরু করা যাক আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব। দেখো, উদ্ভিদ শারীরতত্ত্ব এই চ্যাপ্টারটা নিয়ে আমি একটু ইন্ট্রো দেই। তো আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব যে চ্যাপ্টারটা আছে, এটাকে আমরা বেসিক্যালি চারটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তো চারটা পার্টের মধ্যে আমার যে প্রথম পার্টটুকু সেটা আছে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ নিয়ে, তারপরের পার্টটুকু আছে আমার হচ্ছে প্রস্বেদন নিয়ে, তারপরে আছে হচ্ছে সালোক সংশ্লেষণ, এবং তারপরে আলোচনা করা হয়েছে আমার শোষণ নিয়ে। তো এই চারটা পার্টের মধ্যে আমার কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ঠিক আছে, এর মধ্যেও কিন্তু আমাদের গুরুত্ব রয়েছে। তো প্রথম গুরুত্ব যদি আমরা বিবেচনা করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শোষণ, তারপরে আমার প্রস্বেদন এবং হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। এটা কিসের ভিত্তিতে আমি করেছি? বিগত বছরগুলোতে কতগুলো প্রশ্ন এই টপিকগুলো থেকে এসেছে সেটার উপর ডিপেন্ড করেই আমি হচ্ছে গুরুত্বটা বিবেচনা করেছি। তো চলো আমরা শুরুতে খনিজ লবণ পরিশোষণটা শুরু করি। তার আগে আমি ক্লাসে কিছু চ্যাপ্টারের শুরুতে কিছু বেসিক্স থাকে, সেগুলো থেকে একটু আলোচনা করব, তারপরে আমি শুরু করব। চলো, তো প্রথমে দেখো আমি কতগুলো মৌল নিয়েছি এবং এদের উপকারী ভূমিকাগুলো আমি আলোচনা করব একটু। দেখো, তো সিলিকন এই মৌলটা আসলে কার জন্য উপকারী বলো তো? সিলিকন হচ্ছে ঘাসের জন্য উপকারী। ঠিক আছে, এই ঘাস থেকে আমরা মনে রাখবো কি? দেখো তো, ঘাস, ঘাস থেকে মনে রাখবো ঘা ফর ঘাস, এবং দন্তস্ব দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সিলিকন। ঠিক আছে, এরপরে দেখো সোডিয়াম। এই সোডিয়াম কাদের জন্য উপকারী বলো তো? সি4 উদ্ভিদের জন্য হচ্ছে সোডিয়াম উপকারী। সোডিয়াম কাদের জন্য উপকারী? সোডিয়াম হচ্ছে সি4 উদ্ভিদের জন্য উপকারী। তার মানে এটা দিয়ে আমরা কি মনে রাখবো? দন্তস্ব স স স ফর হচ্ছে সি4, স ফর হচ্ছে আমার হচ্ছে সোডিয়াম। ওকে, এরপর দেখো কোবাল্ট, এই মৌলটার কাজ কি? নাইট্রোজেন ফিক্সিং লিগিউমে কাজ করে। এটা একটু মুখস্থ করতে হবে ভাইয়া। এরপর দেখো আয়োডিন, এটা আমাদের এমনিতেই মনে থাকবে। কিভাবে? দেখো, যে এটা সামুদ্রিক শৈবালে কাজ করে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা সামুদ্রিক যে কোনো জীব বলো বা যে কোনো তোমার প্রাণী বলো, সেখানে দেখবো আমরা আয়োডিনের আধিক্য দেখতে পাই। ঠিক আছে, সামুদ্রিক শৈবালে হচ্ছে কিসের আধিক্য দেখতে পাই? আয়োডিনের আধিক্য। সো আয়োডিনটা আমরা এমনি মনে রাখতে পারবো। এরপরে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, এই দুইটা মাস্ট লাগবে তোমাদের, বুঝছো? এটার সামনে হচ্ছে 5 স্টার দিয়ে রাখো। যে কোনো পরীক্ষা, ভর্তি পরীক্ষায় তোমাদের অনেকগুলো দিয়েছো, এগুলোর কোথাও না কোথাও তুমি এই প্রশ্নটা পেয়েছো, আগামীতেও পাবা। ঠিক আছে, জিএসটি তেও আসার পসিবিলিটি অনেক বেশি। সেটা কি দেখো তো, সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয় কোন আয়ন, এবং সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হয় কোন আয়ন। দেখো, আমরা দ্রুত গতিতে শোষিত হয় কোনটা বলতো? দ্রুত গতি বা কি শোষিত হয়? কুইক শোষিত হয়। ঠিক আছে, তো কুইক শোষিত হয় কোনটা বলো? কুইক শোষিত হয়
কে, কুইক মনে রাখবা, কুইক দিয়ে হচ্ছে পটাশিয়াম কে, আরেকটা হচ্ছে নাইট্রেট, পটাশিয়াম এবং হচ্ছে নাইট্রেট, ঠিক আছে, পটাশিয়াম এবং নাইট্রেট, পটাশিয়াম এবং হচ্ছে নাইট্রেট, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো আমরা মন্থর গতিতে কোনটা শোষিত হয়, তো মন্থর গতিতে শোষিত হচ্ছে আমার ক্যালসিয়াম এবং সালফেট। কিভাবে শোষিত হয় এটা? স্লো, ঠিক আছে, কিভাবে শোষিত হয়? স্লো। সো স্লোলি শোষিত হয় কোনটা? সালফেট। স্লো দিয়ে মনে রাখবো সালফেট, সাথে কি মনে রাখবো? ক্যালসিয়াম এবং হচ্ছে সালফেট, ক্যালসিয়াম এবং হচ্ছে আমার সালফেট, ঠিক আছে, ক্যালসিয়াম এবং হচ্ছে সালফেট। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে? খনিজ লবণ পরিশোষণ সম্পর্কে আমি কিছুটা আলোচনা করব। আমাদের খনিজ লবণ পরিশোষণের মতবাদ হচ্ছে দুইটা, একটা সক্রিয় পরিশোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। তো এইগুলোর আসলে অনেকগুলো করে মতবাদ আসে। তো এ যাবৎকালে জিএসটি তে আসা বা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোর মধ্যে এই জায়গাটা থেকেই বেশি প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তো দেখো, সক্রিয় পরিশোষণ মতবাদ এটা আমরা কিভাবে পড়বো? দেখো তো, এল পি এল দিয়ে পড়বো। কিভাবে পড়বো? এলপিএল। তোমরা আরেকটা বিষয় খেয়াল করবে এখানে, সেটা হচ্ছে কি, যে আমার এই যে খনিজ লবণ পরিশোষণের দুইটা মত, একটা হচ্ছে সক্রিয় খনিজ লবণ পরিশোষণ আর একটা হচ্ছে নিষ্ক্রিয় খনিজ লবণ পরিশোষণ। এই দুইটার মধ্যে দেখবা আমাদের যখন বলবে, কোশ্চেনটা এইভাবে করবে যে নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ অথবা নিচের কোনটি নিষ্ক্রিয় খনিজ লবণ পরিশোষণ মতবাদ, তখন আমাদের একটার যদি তিনটা অপশন দেয়, অন্য থেকে আরেকটা অপশন দিবে, বুঝছো? তার মানে আমরা যদি এই দুইটার মতো, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা ভালো মতো মনে রাখি, তাহলে আমরা ইজিলি এখান থেকে আসা যে কোনো কোশ্চেন আনসার করতে পারবো। সেটা কিভাবে ভাইয়া? দেখো, যে আমার যে খনিজ লবণ পরিশোষণটা আছে, আমরা সক্রিয়টাই মনে রাখি, ঠিক আছে। সক্রিয়টা মনে রাখার জন্য আমরা বলেছি কি দিয়ে মনে রাখবো? এলপিএল দিয়ে মনে রাখবো। দেখো, এল ফর লুন্ডেগর মতবাদ, পি ফর প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট মতবাদ, আর একটা হচ্ছে এল ফর লেসিথিন বাহক ধারণা বা লেসিথিন বাহক মতবাদ। এটা মনে রাখলে এটা আর আমার আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমি প্রচ্ছেদন নিয়ে হালকা আলোচনা করেছি। দেখো, প্রচ্ছেদনের ব্যাপারটা এই জিনিসটা না জানলেই নয়, প্রচ্ছেদন থেকে কোশ্চেন আসলে আমার এই জায়গাটা থেকে কোশ্চেন আসে অনেক বেশি। তাহলে দেখো তো, এখানে প্রচ্ছেদনের প্রকারভেদ হচ্ছে আবার 3 ধরনের প্রচ্ছেদন নিয়ে আলোচনা করা আছে। সেটা হচ্ছে একটা স্টোমাটাল বা পত্ররন্ধ্র। স্টোমা মানে তো পত্ররন্ধ্র, আমি জানি। সো সেইখানে যেই আমার প্রচ্ছেদনটা হবে সেটা হচ্ছে তোমার স্টোমাটাল প্রচ্ছেদন। তারপরে দেখো তো, একটা হচ্ছে কিউটিকুলার প্রচ্ছেদন, কিউটিকুলার ত্বক। আমরা কি বলি? কিউট। কিউট কোনটা? ত্বক। আমার ইংলিশ বাংলা দুই টার্মই মনে রাখতে হবে। সো কিউট, কিউট মানে হচ্ছে কিউট কোনটা? ত্বক। কিউট, কিউট ত্বক, এভাবে মনে রাখবো। আর একটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। লেন্টিকুলারটা কোথায় থাকে? লেন্টিসেলটা কোথায় থাকে? কাণ্ডের মধ্যে থাকে। তাহলে দেখো তো, প্রচ্ছেদনের স্থানটা স্টোমাটাল যেটা, এটা পত্ররন্ধ্রের মধ্যে হয়, কিউটিকুলারটা এটা ত্বকের মধ্যে দিয়ে হয়। তাহলে আমার যে শতকরা হারটা আছে ভাইয়া, এটা লাগবে। সবচেয়ে বেশি কোনটা হয়? দেখো তো, সবচেয়ে বেশি হয় এখানে হচ্ছে স্টোমাটাল যেটা, ঠিক আছে। কত? 95 থেকে 98%, ঠিক আছে। এরপরে দেখো তারপরে কোনটা হয়? কিউটিকুলার বা ত্বকীয় প্রশোধন, এটা হচ্ছে 2 থেকে 5%। এবং সবচেয়ে কম হয় আমার কাণ্ডের মধ্যে, লেন্টিসেলের মধ্যে, এটা হচ্ছে আমার 1% এর মতো হয়। ওকে, আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরে দেখো, এই যে পরে আমি সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনার জন্য এই স্লাইডটা আমাদের, এই যে ছকটা, এটা আমি আমাদের বই থেকেই নিয়েছি, হাসান স্যারের বই থেকেই নিয়েছি। তো এখানে হচ্ছে আমরা সালোক সংশ্লেষণ জানি যে সালোক সংশ্লেষণ আসলে দুইটা পর্যায় আছে। হ্যাঁ, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, এরপরে আলোক নির্ভর পর্যায়টা সম্পন্ন হওয়ার পরে কিন্তু আমাদের অন্ধকার পর্যায়টা শুরু হয়, বা অন্ধকার পর্যায় অ্যাকচুয়ালি না, আলোক নিরপেক্ষ পর্যায় সেটা। সো দেখো, আমাদের যে আলোক নির্ভর পর্যায়টা আছে, আলোক নির্ভর পর্যায়টা আসলে কি? আলোক নির্ভর পর্যায়টা হচ্ছে শক্তি উৎপাদিত হয়, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার এটিপি, NADPH2 এগুলো তৈরি হয়, মানে শক্তি তৈরি হয়। তারপর এই শক্তিগুলো তৈরি হয়ে যাওয়ার পর আলোক নিরপেক্ষ যে পর্যায়টা আছে, সেখানে এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে আমার হচ্ছে কি তৈরি হয় বলতো? গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমাদের যে আলোক হচ্ছে নির্ভর অধ্যায়টা আছে, এখানে হচ্ছে এটাকে আমরা হচ্ছে আলোক নির্ভর যে পর্যায়টা, এখানে হচ্ছে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটার একটু পার্থক্য দেখব, কারণ এখান থেকে বারবার অনেক প্রশ্ন আসে। দেখো তো, চক্রীয় ফসফোরাইলেশনে এখানে আমরা যদি শুরুতেই লিখে রাখি না,
চক্রীয় ফসফোরাইলেশনের না, ঠিক আছে। আমরা চক্রীয় ফসফোরাইলেশনের না লিখে লাগলে কি কি পড়বো দেখো তো, না লিখলেই দেখো তো এখানে কি আছে, প্রত্যেকটার শেষে দেখো না 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 আছে, ঠিক আছে। যেহেতু একটা আরেকটার বিপরীত, তার মানে আমরা যদি এক সাইড পড়ি তাহলে আমাদের দুই সাইডই পড়া হয়ে যাচ্ছে ভাইয়া। চলো তো পড়ি। তো দেখো চক্রীয় ফটোফসফোরাইলেশন, এখানে দেখো এখানে যে ইলেকট্রন গুলো আসে এগুলো কোথা থেকে আসে, ফটোসিস্টেম 1 থেকে আসে। ফটোসিস্টেম 1 থেকে এসে উৎক্ষিপ্ত ইলেকট্রন গুলো বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে কি হয়, পুনরায় ফটোসিস্টেম 1 এ ফিরে আসে, ঠিক আছে। মানে ফটোসিস্টেম 1 থেকে বের হয়ে আবার ফটোসিস্টেম 1 এই চলে আসে, তার মানে এখানে একটা সাইকেল হচ্ছে, এই জন্য বলা হয় চক্রীয়। বাট অচক্রীয় ফটোফসফোরাইলেশনে দেখো ইলেকট্রন গুলো থেকে উৎক্ষিপ্ত হচ্ছে ফটোসিস্টেম 2 থেকে, ঠিক আছে। ফটোসিস্টেম 2 থেকে তৈরি হয়ে এটা কি আবার ফটোসিস্টেম 2 তে যাচ্ছে, না ভাইয়া, ফটোসিস্টেম 2 তে ফিরে না এসে কোথায় যাচ্ছে, ফটোসিস্টেম 1 এ ফিরে আসছে। এই কারণে এটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। এরপরে দেখো তো এখানে চক্রীয়তে দেখলাম আমরা, এখানে তো ফটোসিস্টেম 2 আমার কাজ করছে না, শুধুমাত্র ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করছে। আবার ফটোসিস্টেম অচক্রীয়তে দেখছি দুইটাই কাজ করতেছে, ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 কত, P700 এবং হচ্ছে ফটোসিস্টেম 2 হচ্ছে আমার P680, ঠিক আছে। ওকে, এরপরে দেখো তো না না দিয়ে তিনটা শব্দ লিখেছে। একটা হচ্ছে পানির প্রয়োজন হয় না, চক্রীয়তে কোনো পানির প্রয়োজন হয় না, কোনো অক্সিজেন উৎপন্ন, যেহেতু এখানে কোনো পানি ব্যবহৃত হয় না যে পানিটা ভেঙে আমার অক্সিজেন তৈরি হবে, যেহেতু কোনো পানি তো হচ্ছে এখানে আমার প্রয়োজন হয় না, এই কারণে হচ্ছে এখানে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, এর কারণে এখানে কোনো NADP বিজারিত হয় না। বাট ফটোসিস্টেম তোমরা যদি হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন দেখো, এখানে দেখবে যে পানির প্রয়োজন হচ্ছে, যে কারণে পানির হচ্ছে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে, কোনো NADP বিজারিত হয়ে কোনো NADPH2 সৃষ্টি করছে, ঠিক আছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন। পরের স্লাইডটা আমরা দেখি। এবার দেখো, এবার হচ্ছে আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে চলে এসেছি। আলোক নিরপেক্ষ পর্যায়ে দেখো তো এখানে আমরা কি আলোচনা করেছি, যে একটা হচ্ছে কেলভিন চক্র এবং হেডসলেক চক্র আলোচনা করেছি। দেখো আমাদের কেলভিন চক্রে কি ঘটে, হেডসলেক চক্রে কি ঘটে, একটা আরেকটার বিপরীত মোটামুটি, ঠিক আছে। সো আমরা একটা পড়বো, এক সাইড ভালো মতো পড়বো, আরেক সাইড পড়বো না। প্রথমে দেখো তো ক্যালভিন চক্র, এটা কোথায় হয়, এটা হয় হচ্ছে কেবল মেসোফিল কোষে হয়, ঠিক আছে, মেসোফিল কোষে হয়। অপরদিকে দেখবা যে হ্যাচ এন্ড স্ল্যাক যে চক্রটা আছে এটা কোথায় হয়, মেসোফিলেও হচ্ছে, বান্ডল সিট কোষেও হচ্ছে, ঠিক আছে ভাইয়া। তাহলে আমার ক্যালভিন চক্রটা কোথায় হচ্ছে, মেসোফিল কোষে হচ্ছে, এবং হ্যাচ স্ল্যাক চক্রটা কোথায় হচ্ছে, মেসোফিল বান্ডল সিট বোথ কোষে হচ্ছে। ওকে, এবার দেখো তো ফটো রেসপিরেশন কোথায় ঘটছে কোথায় ঘটছে না। আচ্ছা দেখো, ফটো রেসপিরেশন কোথায় ঘটছে কোথায় ঘটছে না। ফটো রেসপিরেশন ঘটছে আমার ক্যালভিন চক্রে, কিন্তু আমার হেডসলেক চক্রে কোনো ফটো রেসপিরেশন ঘটছে না, যেহেতু একটা আরেকটার বিপরীত। এবার দেখো এই যে আমার ক্যালভিন চক্র, ক্যালভিন চক্রে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে বলতো RUBP, মানে রাইবোলোজ 1,5 বিসফসফেট, ঠিক আছে। রাইবোলোজ 1,5 বিসফসফেট, ক্যালভিন চক্রে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। বাট আমার হচ্ছে হ্যাডসলেক চক্রে যদি দেখি তাহলে এখানে আমার প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে PEP বা ফসফোইনল পাইরুভেট। তাহলে ভাইয়া এটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে আমার ক্রেবস চক্রের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে RUBP, রাইবোলোজ 1,5 বিসফসফেট। আর যদি আমরা হ্যাডসলেক চক্রে সেটা দেখি, হ্যাডসলেক চক্রে হচ্ছে আমার PEP বা ফসফোইনল পাইরুভেট। ওকে, আমরা পরেরটা দেখি যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইমটাকে এখানে হচ্ছে রুবিস্কো, আর আমার হেডসলেক চক্রে যদি আমরা দেখি তাহলে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইমটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ, কি ভাইয়া, PEP কার্বক্সিলেজ। ওকে, এরপর দেখো তো এই যে আমার ক্রেবস চক্রটা হচ্ছে, ক্রেবস চক্রটা হয়ে যাওয়ার পরে আমার এখানে প্রথম একটা পদার্থ তৈরি হচ্ছে, প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে আমার 3PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কত কার্বন যুক্ত, 3 কার্বন যুক্ত, ঠিক আছে। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড কত কার্বন যুক্ত, 3 কার্বন যুক্ত। এখানে এভাবেও একটা কোশ্চেন করে যে আমার ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম পদার্থটি কত কার্বন যুক্ত। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমার একটু সর্দি লেগেছে,
সরি ফর দিস। আচ্ছা চলো, এরপরে হচ্ছে আমার যে হ্যাডসল্যাক চক্রটা আছে, এখানে আমার প্রথম স্থায়ী দ্রব্যটা কি বলতো? অক্সালো এসিটিক অ্যাসিড। প্রথম স্থায়ী দ্রব্যটা কি? অক্সালো এসিটিক অ্যাসিড। এটা কত কার্বন? 4 কার্বন। আচ্ছা, যেহেতু আমার হচ্ছে কেলভিন চক্রে প্রথম যেই দ্রব্যটা উৎপাদিত হয়, প্রথম স্থায়ী যে দ্রব্যটা উৎপাদিত হয়, সেটা যেহেতু 3 কার্বন যুক্ত, এই জন্য আমার কেলভিন চক্র কার সাথে রিলেটেড জানো? C3 উদ্ভিদের ক্ষেত্রে জন্য। C3 উদ্ভিদ। C3 উদ্ভিদ। ঠিক আছে, এরপরে দেখো আমাদের যেই হ্যাডসল্যাক চক্রটা আছে, এটাতে যেহেতু প্রথম স্থায়ী পদার্থটা আমাদের 4 কার্বন যুক্ত, এই কারণে এই হ্যাডসল্যাক চক্রে কার সাথে রিলেটেড বলতো? C4 উদ্ভিদের জন্য। C4 উদ্ভিদের সাথে আসলে রিলেটেড এটা। ঠিক আছে, এরপরে দেখো আমাদের পরেরটা যে কার্বন ডাই অক্সাইডের জন্য কার্বক্সিলেজের দক্ষতা কিরকম? মধ্যম, আর এটার জন্য হচ্ছে উচ্চ। এই পয়েন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য না। পরে দেখি আরো কিছু পয়েন্ট আমাদের আছে। দেখো এই যে কেলভিন চক্রে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে, ক্লোরোপ্লাস্টের ধরনটা কিরকম বলতো? একই রকম। ঠিক আছে, আর হচ্ছে হ্যাডসল্যাক চক্রে ক্লোরোপ্লাস্টের ধরনটা হচ্ছে দুরকম। ঠিক আছে, এটা হচ্ছে দুরকম। ওকে, এরপরে টেম্পারেচারটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টেম্পারেচারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। টেম্পারেচারটা কত? ক্যালভিন চক্রের জন্য হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখো তো হ্যাডসল্যাক চক্র কিন্তু উচ্চ তাপমাত্রায় হয়, সেটা কত? 30 টু 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি পড়ছি ভাইয়া, যে আমাদের হচ্ছে ক্রেবস চক্র, যেটা ক্রেবস চক্রটা কত টেম্পারেচারে হয়? ক্রেবস চক্র হচ্ছে আমাদের কত 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর আমাদের হ্যাডসল্যাক চক্রটা এটা আমাদের হাই টেম্পারেচারে হয়, সেটা হচ্ছে 30 টু 45 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা আছে এটাও গুরুত্বপূর্ণ। তাহলে টেম্পারেচার পড়া শেষ আমাদের, এবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা লাগবে আমাদের। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দেখো তো আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কেলভিন চক্রের জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশি থাকতে হয়। কত থাকতে হয় ভাইয়া? 50 থেকে 150 ppm। 50 থেকে 150 ppm কোথায়? আমাদের হচ্ছে কেলভিন চক্রের জন্য। আর হ্যাডসল্যাক চক্রের জন্য কত থাকতে হয়? 0.1 থেকে 10 ppm পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডটা প্রয়োজন হয়। আচ্ছা, এরপর এখানে আমরা একটা দারুণ টার্ম শিখবো, সেটা হচ্ছে আমাদের ক্রেঞ্জ অ্যানাটমি। এটা আমরা জানি ক্রেঞ্জ অ্যানাটমি, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে ক্রেঞ্জ অ্যানাটমি কোথায় পাওয়া যায়, ক্রেঞ্জ অ্যানাটমির সাথে সম্পর্কিত কোনটি? তখন সেখানে তোমার অপশন C4 থাকে, অথবা হ্যাডসল্যাক থাকলে তুমি হ্যাডসল্যাক চক্র সেটা তুমি দাগিয়ে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে ক্রেঞ্জ অ্যানাটমি জিনিসটা কি? পাতার বান্ডল সিট যে কোষগুলো আছে, বান্ডল সিটকে ঘিরে অডিও ভাবে হচ্ছে কি থাকে? মেসোফিল কোষগুলো থাকে। অডিও ভাবে কি থাকে ভাইয়া? মেসোফিল কোষগুলো থাকে। এই কারণে হচ্ছে কি হয়? খাদ্য উৎপাদনটা বেশি হয়। তার মানে তোমার এখানে আরেকটা কোশ্চেন আসে যে খাদ্য উৎপাদন কার বেশি হয়? C4 উদ্ভিদের বেশি হয়। তার মানে এটা হচ্ছে ক্যালভিন চক্রটা আমরা কি লিখেছি? C3 উদ্ভিদ। আগের স্লাইডেও লিখেছি, এখানেও লিখে রাখছি। হ্যাডসল্যাক চক্রটা হচ্ছে C4 উদ্ভিদের জন্য। ওকে, আচ্ছা এরপরে দেখো পাতার বান্ডল সিট ঘিরে কোনো মেসোফিল থাকে না, যেহেতু এটাতে ক্রেঞ্জ অ্যানাটমি থাকে, সো এটাতে হচ্ছে আমার কোনো ক্রেঞ্জ অ্যানাটমি থাকবে না। তাহলে ক্রেঞ্জ অ্যানাটমি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আশা করছি, বুঝতে পেরেছো আশা করি। সেটা হচ্ছে কি, যে পাতার যে বান্ডল সিট আছে সেই বান্ডল সিটকে ঘিরে অরিয়ভাবে মেসোফিল কোষের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে আমার ক্রেঞ্জ অ্যানাটমি। চলো পরে দেখি কি আছে। পরে আমরা এখন কোশ্চিন সলভ করব, তাই তো? চলো আমরা দেখি কোশ্চিন। প্রথমে কোশ্চিনটা হচ্ছে জিএসটি 24-25 সেশনে আসা একটা প্রশ্ন। এটাতে দেখো কি বলা হয়েছে, যে কেলভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে? আসলে কেলভিন চক্র ব্যাপারটা কি বলতো? কেলভিন চক্র হচ্ছে এটা কিসের একটা আলোক নির্ভর পর্যায় নাকি আলোক নিরপেক্ষ পর্যায়? এটা হচ্ছে আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ের একটা পার্ট।
আচ্ছা দেখো, যেহেতু আলোক নিরপেক্ষ পর্যায়ের এটা একটা পার্ট, সো আমাদের এখানে কি তৈরি হবে বলো তো? এখানে আমাদের তৈরি হবে খাদ্য। হ্যাঁ, আমাদের আলোক নির্ভর পর্যায়ে তৈরি হচ্ছে শক্তি, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমাদের এখানে তৈরি হবে হচ্ছে খাদ্য। খাদ্য মানে কি? খাদ্য মানে হচ্ছে আমাদের গ্লুকোজ তৈরি হবে এখানে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী কোন আয়ন পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, সো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণের আমাদের হচ্ছে কয়েকটা মতবাদই আছে, সেটা আমরা জানি। সো এই মতবাদগুলোর মধ্যে আসলে কোন আয়নটা পাওয়া যায়? এটা হচ্ছে প্রোটন আয়নটাই পাওয়া যায়। এবং এইখানে আসলে খোলা আর বন্ধের জন্য আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, লাইক তো পত্ররন্ধ্র খোলা বন্ধের জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেগুলো আমি একটু লিখছি। একটা হচ্ছে পিএইচ কাজ করে, তারপর হচ্ছে তোমার গ্লুকোজ 6 ফসফেট কাজ করে, গ্লুকোজ 6 ফসফেট কাজ করে, এবং হচ্ছে আমাদের স্টার্চও কিন্তু কাজ করে এখানে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার কাজ করে, যে প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী পত্ররন্ধ্র খোলা বন্ধ করা নিয়ন্ত্রণ করে হচ্ছে পটাশিয়াম আয়ন। বাট আমাদের পত্ররন্ধ্র খোলা ও বন্ধ এই কাজটা নিয়ন্ত্রণ কিন্তু অনেকগুলো ফ্যাক্টর করে। একটা হচ্ছে পিএইচ, গ্লুকোজ 6 ফসফেট, স্টার্চ, এগুলো আরো কিছু ফ্যাক্টর আছে। আচ্ছা, এগুলো গুরুত্বপূর্ণ। চলো পরে দেখি পরের কোশ্চেনটা। আচ্ছা, এটা আমরা উত্তর করেছি, হ্যাঁ উত্তর করেছি। পরের কোশ্চেন দেখি, যে এটা জিএসটি 24-25 সেশনে তোমাদের আমি বলেছি যে এই চ্যাপ্টারের আসলে গুরুত্ব কতটুকু। দেখছো, পরপর 3টা প্রশ্নই আমার 24-25 সেশনের প্রশ্ন। সো তোমরা গুরুত্বটা এতক্ষণে বুঝতে পেরেছো। আচ্ছা দেখি, যে নিচের কোনটি গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযোগ করে? আমরা এই প্রশ্নটা, এটা কি তাহলে দেখো তো। আচ্ছা, এই প্রশ্নটা আসছে হচ্ছে আমার শ্বসন থেকে। ঠিক আছে, যেহেতু শ্বসন থেকে আসা প্রশ্ন, শ্বসনের ধাপগুলো আমরা বলি। প্রথম ধাপটা হচ্ছে আমাদের কি বলো, গ্লাইকোলাইসিস, রাইট? তো গ্লাইকোলাইসিস, সেকেন্ড ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিসের পরে হচ্ছে এসিটাইল কোয়ে, এসিটাইল কোয়ের পরে হচ্ছে ক্রেবস চক্র, তারপর হচ্ছে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যাই বলো। সো সেইখানে দেখো, গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রকে সংযোগ করবে কি? দেখো, আমাদের গ্লাইকোলাইসিস শেষে কিন্তু হচ্ছে এসিটাইল কোয়ের মাধ্যমেই ক্রেবস চক্রে প্রবেশ করতে হয়। তাহলে আমাদের গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ কে করবে বলো? গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ করবে হচ্ছে আমার অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা আমরা দেখি। দেখছো, আবার 23-24-এ চলে আসছে। দেখো, এবারের কোশ্চেনটা দেখো তো, পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোন কে? ঠিক আছে, আমি একটু আগেই দেখছো, তোমাদেরকে যে বলছি যে একটা টপিক থেকে আসলে বারবার অনেকগুলো প্রশ্ন রিপিট হয়। এটার প্রমাণ তোমরা যখন কোশ্চেন সলভ করবা তখনই বুঝতে পারবা। ঠিক আছে, যে একটা টপিক থেকেই দেখো যে তোমার অপশনগুলো দিয়ে তোমার নতুন প্রশ্ন করছে, অথবা তোমার প্রশ্নটাই হুবহু রিপিট হচ্ছে, অথবা দেখবা ওই প্রশ্নটা যে টপিক থেকে করা হয়েছে সেটাই রিপিট হচ্ছে। বাট টপিক রিপিটেশনটা আসলে বেশি হয়, বা গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে ফেলতে পারলে আসলে প্রিপারেশনটা মজবুত হয়। সো আমরা দেখি, দেখো, পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কে? আমরা একটু আগেই পড়েছি যে পত্ররন্ধ্র হচ্ছে আবার বন্ধ হওয়া, উন্মোচন, এটা নিয়ন্ত্রণ করে কে? আমরা দেখো একটু আগেই পড়লাম গ্লুকোজ 6 ফসফেট, তারপর পড়েছি আমরা পটাশিয়াম আয়ন, পড়েছি পিএইচ, তারপর পড়েছি হচ্ছে আমরা স্টার্চও পড়েছি। তাহলে কে? এখানে আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। আবার পটাশিয়াম আয়ন হচ্ছে নিয়ন্ত্রণ করে, বাট ম্যাগনেসিয়াম আয়ন নিয়ন্ত্রণ করে না। পরে দেখি, দেখো তো ক্রেবস চক্রে, দেখো প্রশ্নটা আবার ক্রেবস চক্র নিয়ে করে ফেলছে। এর আগেও একটা প্রশ্ন আমরা শোষণ থেকে পাইলাম, আবার দেখো ওই শোষণ থেকে প্রশ্নটা করছে যে ক্রেবস চক্রের অক্সালোসাক্সেনিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত করে কে? এটা আমাদের সেই ভয়ানক যে বিক্রিয়াগুলো ছিল আমাদের মুখস্থ করতে হতো, সেখান থেকে আসলে প্রশ্নটা। চলো এটা আমরা একটু বুঝে সলভ করি। দেখো তো, ক্রেবস চক্রের অক্সালোসাক্সেনিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত করে। দেখো, আমাদের যে অক্সালোসাক্সেনিক অ্যাসিডটা আছে, অক্সালো সাকসেনিক অ্যাসিড,
এই অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে আমার তৈরি হচ্ছে কি, অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, রাইট। তো অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে যখন আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হচ্ছে, তখন কি ব্যাপারটা হচ্ছে, এখান থেকে হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কোনো পদার্থ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড একটা বের হয়ে যায়, তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি। তখন ডিকার্বক্সিলেশনে যে এনজাইমটা কাজ করে সেটা কি এনজাইম বলো তো, ডিকার্বক্সিলেজ এনজাইম, ঠিক আছে। এই যে ডিকার্বক্সিলেজ এনজাইম, কোন ডিকার্বক্সিলেজ এনজাইম বলো তো, অক্সালোসাক্সিনেট ডিকার্বক্সিলেজ। কি এনজাইম বলো তো, অক্সালোসাক্সিনেট ডিকার্বক্সিলেজ। অক্সালোসাক্সিনেট ডিকার্বক্সিলেজ। আচ্ছা, পরের স্লাইডটা আমরা দেখি, পরের কোশ্চেন দেখি। দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এনএডি কে বিজারণের জন্য প্রয়োজন কয়টা প্রোটন বলো তো, 2টা প্রোটন লাগে এখানে, ঠিক আছে, 2টা প্রোটন প্রয়োজন হয়। পরে উদ্ভিদ কোনটা হচ্ছে যে দ্রুত শোষণ করে বলো, কোনটা দ্রুত শোষণ করে? দ্রুত শোষণ কি পড়েছে আমরা, পটাশিয়াম আর হচ্ছে নাইট্রেট। দেখো, পটাশিয়াম এবং নাইট্রেট, NO3- এটা, NO2- কিন্তু না, নাইট্রেট। আচ্ছা, এবার দেখো, C4 উদ্ভিদের দেখো পাতার বান্ডল শীটকে ঘিরে কোন কোষের স্তর থাকে? C4 উদ্ভিদে পাতার বান্ডল শীটকে ঘিরে কোন কোষের স্তর থাকে? এটা কি পড়ছি আমরা বলো তো, এটা হচ্ছে ক্র্যাঞ্জ অ্যানাটমি, তাই না? ক্র্যাঞ্জ অ্যানাটমি জিনিসটা কি? ক্র্যাঞ্জ অ্যানাটমি জিনিসটা কি, যে আমার বান্ডল শীটকে ঘিরে মেসোফিলের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে ক্র্যাঞ্জ অ্যানাটমি, এবং এটা থাকবে আমার C4 উদ্ভিদে। পরের প্রশ্ন দেখো, কোন বর্ণালীর কোন আলোক বর্ণালীর উপস্থিতিতে পাতার রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করে? এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে নীল বর্ণালীর কারণে, ঠিক আছে। এই যে নীল বর্ণালীর কারণে হচ্ছে আমার রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করে, ঠিক আছে। নীল বর্ণালীর কারণে রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করে। আচ্ছা, এটা কখন করে জানো? এই যে যখন আলো থাকে, ঠিক আছে। আবার যখন আলোটা চলে যায়, অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে গেলে পটাশিয়ামটা রক্ষীকোষ থেকে বের হয়ে যায়। তারপর কি হয় জানো, পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। যখন প্রবেশ করে তখন হচ্ছে কি হয়, এখানে পত্ররন্ধ্র খুলে যায়, পত্ররন্ধ্রটা খোলে। ওকে, পরের প্রশ্ন দেখি। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়? এটা পড়ানোর আগে আমি তোমাদের একটা জিনিস পড়াবো। দেখো, এই যে বিভিন্ন বিক্রিয়াগুলো কোথায় কোনটা সংঘটিত হচ্ছে, এটা দেখো তো একটু। এখানে প্রথমে দেখো তো, ইটিএস কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে। এরপর দেখো, আমরা জানি সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ কোথায় হয়, ক্লোরোপ্লাস্টে, ঠিক আছে। সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে। শোষণ কোথায় হয়, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। শোষণ সাইটোপ্লাজমে কোনটা হয়, সাইটোপ্লাজমে হয় গ্লাইকোলাইসিস, ঠিক আছে। আর বাকি যে 3টা আছে তারা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ, আর হচ্ছে ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র, এই দুইটাই হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমার সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের 2টা পর্যায় আছে, একটা হচ্ছে আমার আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো দেখো, আলোক নির্ভর পর্যায়টা কোথায় হচ্ছে, এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনে হচ্ছে। আর আলোক নিরপেক্ষ যে পর্যায়টা, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হইতেছে, ঠিক আছে। ওকে,
এরপরে আমরা আরো দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। দেখো ফটোফসফোরাইলেশন ফটোফসফোরাইলেশন এই জিনিসটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে আমার থাইলাকয়েড মেমব্রেনে হচ্ছে, আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন জিনিসটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়াল ক্রিস্টিতে হচ্ছে। সো এই যে কোথায় কোনটা সংঘটিত হচ্ছে এই বক্সটা আমাদের খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, পরে আমরা কোশ্চেনটা দেখি, এখন কোশ্চেনটা সলভ করি যে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়। দেখো মাইটোকন্ড্রিয়াতে, কারণ শ্বসনের শুধু একটা বিক্রিয়া আছে আমাদের, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? গ্লাইকোলাইসিসটা শুধুমাত্র সাইটোপ্লাজমে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখো, কোন পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে? জিএসটি 21-22 সেশনে আসা প্রশ্ন, যে কোনটার কারণে। দেখো উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে কোনটার কারণে? ফসফরাসের কারণে। এখান থেকে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আয়রনের কারণে আসলে কি হয়। আয়রনের কারণে হয় হচ্ছে ক্লোরোসিস, ঠিক আছে? আয়রনের কারণে কি হয়? ক্লোরোসিস। সরি, আয়রনের অভাবে হচ্ছে হয় ক্লোরোসিস। আয়রনের অভাবে হয় ক্লোরোসিস, এর অভাবে, ঠিক আছে? আয়রনের অভাবে হয় হচ্ছে আমার ক্লোরোসিস। পরেরটা দেখি, দেখো কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? আমরা একটু আগেই পড়লাম যে হ্যাডস্ল্যাক চক্রটা পড়েছি, সেখানে উদ্ভিদরা আমরা দেখেছি যে উচ্চ তাপমাত্রা তাদের জন্য প্রয়োজন। তাহলে দেখো তো উচ্চ তাপমাত্রায় কারা খাপ খাইয়ে নিতে পারে? C4 উদ্ভিদ, ঠিক আছে? এদের টেম্পারেচারটা আমাদের মনে রাখতে হবে। এরপর একই সাথে C3 উদ্ভিদে হচ্ছে আমাদের এর টেম্পারেচারটাও মনে রাখতে হবে। দুইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখি, সূর্যের আলোর কোন বর্ণালীতে সর্বাধিক সালোক সংশ্লেষণ হয়? ঠিক আছে, এখানে দুইটা জিনিস আছে। সো দুইটা জিনিস আমি তোমাদের একটু পড়াবো, সেটা হচ্ছে যে আমার সালোক সংশ্লেষণ আসলে কোন কোন আলোতে ভালো হয়। হ্যাঁ, কোন কোন, এক নাম্বারটা হচ্ছে যে কোন কোন আলোতে ভালো হয়, কোন কোন আলোতে কোন কোন আলোতে ভালো হয়, এটা হচ্ছে আমরা মনে রাখবো কলাবেনি দিয়ে, ঠিক আছে? কলাবেনি। তার মানে ব্যাপারটা হচ্ছে ক দিয়ে কমলা, লাল, বেগুনি, আর একটা হচ্ছে আমার নীল, ঠিক আছে? তাহলে কলা বেনিতে আমার সালোক সংশ্লেষণটা ভালো হয়। আর যদি আমাকে বলা হয় যে সবচেয়ে ভালো কোনটাতে হয় বা সর্বাধিক সালোক সংশ্লেষণ কোনটাতে হয়, তাহলে অলওয়েজ আমরা বলবো লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? ওকে, পর দেখো, সৌরশক্তির সাহায্যে এডিপি এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির যে প্রক্রিয়াটা, সেটাকে কি বলে? এটা দেখো তো কি হচ্ছে, যে আমার এডিপি আছে, এডিপির সাথে কি হচ্ছে? এক অণু ফসফেট, তাই তো? এক অণু ফসফেট, কোন ফসফেট? সেটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে। ফসফেট ইনঅর্গানিক, ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? আমার এটিপি তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন কি কি লাগতেছে এখানে? এখানে আমার লাগতেছে যে আলো লাগতেছে, তাই না? আলো বা সৌরশক্তি বা লাইট, ঠিক আছে? তো এটা দেখো তো আলো লাগতেছে, তার মানে ফটো ফসফোরাইলেশন, ঠিক আছে? ফটো ফসফোরাইলেশন। গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয় বলো তো? গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? এটা আমরা একটু আগে পড়ে আসছি, সাইটোপ্লাজমে সংঘটিত হয়। পরে দেখি, সাধারণত মাটি থেকে উদ্ভিদ কয়টি ধনাত্মক আয়ন শোষণ করে? এটা আমাদের একটা মুখস্থ প্রশ্ন, মানে মুখস্থ রাখতে হবে আর কি। এটা হচ্ছে 9টা, ঠিক আছে? এটা ইসলামিক ইউনিভার্সিটি 12-13 সেশনে আসা প্রশ্ন। মেবি এটা এখন মনে হয় হাসান স্যারের বইয়ে দানা ইনফরমেশনটা, তারপরে জেনে রাখো। আচ্ছা, নিচের কোনটি ক্রেবস চক্রের উৎপাদ নয়? আচ্ছা, ক্রেবস চক্রের উৎপাদগুলো কি কি বলো তো? কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড। FADH2, অবভিয়াসলি FADH2।
NADH2, ইয়েস, এই তিনটাই উৎপাদিত হয়। বাট ক্রেবস চক্রে কি কখনো শুনছো যে আমার অক্সিজেন তৈরি হচ্ছে? হ্যাঁ, ক্রেবস চক্রে কখনোই অক্সিজেন তৈরি হবে না। তার মানে ক্রেবস চক্রের উৎপাদ কোনটা না? অক্সিজেন। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি তৈরি হয়? আমি বারবার একই কথা বলছি, ক্লাসের শুরু থেকে আমি বলছি আলোক পর্যায়ে, আলোক নির্ভর পর্যায়ে। দেখেছো, বারবার ওই জায়গাগুলো থেকেই প্রশ্ন হচ্ছে। তার মানে আমি তোমাদের যে ছকটা পড়িয়ে দিয়েছি, ছকগুলো পড়িয়ে দিয়েছি, কতটা তোমাদের লাভ হবে তোমরা ক্লাস শেষেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি উৎপন্ন হয় বলো তো? আলোক পর্যায়ে উৎপন্ন হয় আমার NADH2 আর ATP। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে তাহলে কি তৈরি হচ্ছে? আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হচ্ছে? আলোক নিরপেক্ষ পর্যায়ে তৈরি হচ্ছে খাদ্য, ঠিক আছে, বা গ্লুকোজ। আশা করি বুঝতে পারছো। পরে দেখি পরে কি প্রশ্ন আছে আমাদের। সালোক সংশ্লেষণ কোথায় হয়? আমরা বক্সটা পড়েছি না? দেখছো বারবার যে প্রশ্নগুলো আমাদের যে রিপিট হচ্ছে, একটার পর একটা প্রশ্ন যে আমরা পাচ্ছি, ঠিক আছে, তাহলে কোথায় হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণটা? ক্লোরোপ্লাস্টে, তাই তো? দেখো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হচ্ছে বলো? এটা আমরা পড়ছি। অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হয় আমাদের মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। দেখো, আমাদের পরের প্রশ্নটা হচ্ছে যে ক্যালভিন চক্রে কোন এনজাইম ব্যবহার করা হয়? ঠিক আছে, তো ক্যালভিন চক্রে আসলে অনেকগুলো এনজাইম আছে, আমরা একটু লিখি নামগুলো। কি কি বলো তো? ক্যালভিন চক্রের এনজাইম গুলো হচ্ছে রুবিস্কো, তারপর আছে হচ্ছে আমার কি বলো, কাইনেজ, এপিমারেজ, কাইনেজ, এপিমারেজ, তারপর হচ্ছে আমার ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ, তারপর আছে আমার হচ্ছে অ্যালডোলেজ, ফসফেটেজ, ফসফেটেজ, ট্রান্সকিটোলেজ, ঠিক আছে, ট্রান্সকিটোলেজ। এরপরে হচ্ছে ইপিমারেজ, এই এনজাইম গুলো থাকে, ঠিক আছে। আমরা যখন এই যে বিক্রিয়াগুলো পড়ি, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো যখন পড়ি, তখন এই এনজাইমগুলো পড়ি। সো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে ক্রেবস চক্রে কোন এনজাইম ব্যবহার করা হয়? কাইনেজ, আমরা হ্যাঁ কাইনেজও পেয়েছি, এপিমারেজও পেয়েছি, ফসফেটেজও পেয়েছি, তার মানে সবগুলো এনজাইম, ঠিক আছে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোথায় বলো? আমরা একটু আগেই পড়ে আসছি, কোথায় দেখছো কতবার আসছে? জেইউএসটি তে আসছে, জেইউ তে আসছে, লাল আলোতে, তাই তো? ওকে, C4 চক্রের অপর নাম কি? C4 চক্রের অপর নাম কি বলো? C4 চক্রের অপর নাম হচ্ছে হ্যাচ এন্ড স্ল্যাক চক্র। কেন এটাকে C4 চক্র বলা হয়? কারণ এখানে হচ্ছে যে প্রথম উৎপাদিত পদার্থটা, তার কার্বন সংখ্যা হচ্ছে 4 কার্বন, এই জন্য এটাকে হচ্ছে C4 চক্র বলা হয়। আচ্ছা, পত্ররন্ধ্র খোলার জন্য দায়ী কোনটা? দেখো তো কি কি আছে এখানে, অপশনে বলা আছে। তো পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার জন্য দায়ী আমরা কি কি পড়ছি? পিএইচ পড়ছি, তারপর কি পড়ছি আর, স্টার্চ পড়ছি, গ্লুকোজ 6 ফসফেট পড়ছি, পটাশিয়াম পড়ছি, তাই না? তাহলে এখানে আনসার কোনটা হচ্ছে আমাদের? পিএইচ। এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন, আমরা এটা এখন একটু দেখি যে কি বলেছে। যে এখানে যে খুব বেশি পরিমাণ যখন ক্লোরোফিল থাকে, হ্যাঁ আমরা তো জানি যে ক্লোরোফিল বেশি থাকলে হচ্ছে সালোক সংশ্লেষণ হয়।
বাট একটা লিমিট আছে, সেই লিমিটটা যদি ক্রস করে আরো বেশি পরিমাণ হচ্ছে আমাদের ক্লোরোফিলটা চলে আসে, তখন আসলে কি হয় ভাইয়া? দেখো, খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলেও সালোক সংশ্লেষণ হ্রাস পায়। এটার প্রকৃত কারণটা কি? আসলে আমাদের যখন খুব বেশি ক্লোরোফিল থাকে, খুব বেশি ক্লোরোফিল থাকার কারণে ধরো যে ক্লোরোফিল একটা লিমিটে আছে, ঠিক আছে, তখন পর্যন্ত আমার সালোক সংশ্লেষণটা ভালো হচ্ছে বা একটু বেড়েছে, তখন আরো বেশি ভালো হচ্ছে, ঠিক আছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন তুমি দেখবে যে ক্লোরোফিল বেশি আছে, সালোক সংশ্লেষণটা হচ্ছে হচ্ছে তারপরে দেখা যাবে যে যখন সালোক সংশ্লেষণ হবে, সালোক সংশ্লেষণে তো শুধু তোমার গ্লুকোজ তৈরি হবে না, তার সাথে আমাদের অক্সিজেনও তৈরি হয়, ঠিক আছে। তো সালোক সংশ্লেষণে যখন অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে, ক্লোরোফিল বাড়ছে, দেখো ক্লোরোফিল, যখন ক্লোরোফিল বেশি, তখন আমার হচ্ছে সালোক সংশ্লেষণটাও বেশি হচ্ছে, তখন কি হবে? আমার অক্সিজেনটাও বেড়ে যাবে, ঠিক আছে। তখন আমার অক্সিজেনটাও বেশি হচ্ছে, এই যখন অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে, তখন কি হবে? তখন তোমার সালোক সংশ্লেষণটা আর সেখানে চলবে না, সেখানে সালোক সংশ্লেষণের পরিবর্তে তোমার কি হবে বলো তো? ফটো রেসপিরেশন হওয়া শুরু করবে। তখন কি হবে? তোমার ফটো রেসপিরেশন হতে থাকবে। ফটো রেসপিরেশন, এই কারণে হচ্ছে অক্সিজেনের পরিমাণটা বাড়ার ফলে সালোক সংশ্লেষণের পরিমাণটা হ্রাস পায় এবং সেখানে হচ্ছে আমার ফটো রেসপিরেশনটা হয়। ওকে, পরের ক্লাসটা দেখি আমরা, সরি পরের স্লাইড। দেখো, আপতিত সূর্যালোকের কত ভাগ ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়? একটা জায়গাতে বইয়ে এটা আসলে লেখা আছে এবং এটা মাঝে মাঝে আসলে জিজ্ঞেস করা হয়। তো দেখো কত, 3.5% হচ্ছে ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়। এবং এইখানে তোমার আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট কর্তৃক কতটা, ঠিক আছে। সো ক্লোরোপ্লাস্টেরটা আমরা মনে রাখবো, ক্লোরোপ্লাস্ট কত? 83%। ক্লোরোপ্লাস্ট, সো ক্লোরোপ্লাস্টটা কত? 83%। আরেকটা হচ্ছে আমাদের ক্লোরোফিল, ক্লোরোফিল হচ্ছে 3.5%। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পরের স্লাইডটা আমরা দেখি। দেখো, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী আয়ন কোনটা? দিস ইজ পটাশিয়াম, ঠিক আছে। দেখো, এই কোশ্চেনটা এর আগে আমরা 2-3 বার ফেস করেছি, আবার আমরা পেয়েছি, দেখো দুইবার আমরা আবার পেলাম, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার এখান থেকে কোশ্চেন গুলো কতবার আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কতগুলো ফ্যাক্টর পড়েছি, আমরা পিএইচ পড়েছি, তারপরে কি পড়েছি, আমরা পড়েছি স্টার্চ পড়েছি, স্টার্চের সাথে কি পড়েছি, গ্লুকোজ 6 ফসফেটও পড়েছি। সেই সাথে এখন পড়লাম হচ্ছে পটাশিয়াম আয়ন। ওকে, আচ্ছা আমরা তাহলে পরের কোশ্চেনটা দেখি। দেখো, হ্যাডসল্যাক চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটি? ঠিক আছে, হ্যাডসল্যাক চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটি? আমরা যখন এই ছকটা পড়ি তখন আমরা দুই সাইডই খুব ভালো মতো পড়েছি। আমি দেখো তোমাদেরকে আমি শুরুতেই যে জিনিসগুলো পড়িয়েছি, তোমার কোশ্চেনগুলো যখন সলভ করবে বা এর চেয়েও বেশি যখন কোশ্চেন সলভ করবে, তখন তোমরা দেখতে পাবে যে বারবার একই জিনিস তোমরা ফেস করছো। তাহলে কি বলো তো, হ্যাডসল্যাক চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটা? পিইপি বা ফসফোইনল পাইরুভেট, ঠিক আছে, পিইপি ফসফোইনল পাইরুভেট, ঠিক আছে। আর তোমাকে যদি বলা হয় যে এটার কাউন্টার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে হ্যাডসল্যাক চক্র গেল তো, তাহলে তুমি বলো তো আমার C3 যে সাইকেলটা আছে, C3 সাইকেলে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, C3 সাইকেলে বা C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে বলো তো। তাহলে সেই ক্ষেত্রে উত্তর কি হবে আমার? রাইবোলোজ 1,6 বিসফসফেট, রাইবোলোজ 1,6 বিসফসফেট, এই যে RUBP, তাই তো? দিস ইজ দ্য আনসার। আচ্ছা, পরের স্লাইডটা আমরা দেখি। ক্রেবস চক্রের প্রথম পদার্থ। সো ক্রেবস চক্রের প্রথম পদার্থ কি বলো? ক্রেবস চক্রের প্রথম পদার্থ কি? ক্রেবস চক্রকে কি নামে ডাকা হয়? সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়, ঠিক আছে। কি কারণে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়?
সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় ক্রেবস চক্র। আমরা এরপরে দেখো কয়েকটা জিনিস দেখবো যে কোনটার প্রথম পদার্থ আসলে কি। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। দেখো এটা অলরেডি আমরা দুইটা পড়ে আসছি। দেখো ক্রেবস চক্রের প্রথম পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই কারণেই হচ্ছে ক্রেবস চক্রটাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। কি বলতো? সাইট্রিক অ্যাসিড চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিড চক্র। দেখো আচ্ছা, এরপরে দেখো কেলভিন চক্রের প্রথম পদার্থ কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য যেহেতু 3 কার্বন যুক্ত, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে C3 সাইকেল। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমি শুরুতেও আলোচনা করেছি, আবার একবার রিকল করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাডসলেক চক্রের প্রথম পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আরেকবার রিকল করি আমরা। ক্রেবস চক্রের প্রথম পদার্থ কি? ক্রেবস চক্রের প্রথম পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ক্যালভিন চক্রের প্রথম পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং হ্যাডসলেক চক্রের প্রথম পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। পরের কোশ্চেন নেই। আমাদের এই চ্যাপ্টারের এটাই লাস্ট প্রশ্ন। যতগুলো প্রশ্ন আমি দেখালাম, এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা শেষ করলে আসলে আমাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো দেখো এখানে আসলে কি বলা আছে, ইস্ট হতে নিঃসৃত এনজাইম কোনটা? আচ্ছা, ইস্ট হতে কিন্তু অনেকগুলো এনজাইম বের হয়, ঠিক আছে। আচ্ছা, তো ইস্ট থেকে অনেকগুলো এনজাইম বের হয়, তার মধ্যে 3টা এনজাইমই আমরা জানি। সেটা হচ্ছে কিভাবে মনে রাখি আমরা? ইস্ট নিঃসৃত এনজাইম হচ্ছে কি? জামাই। ইস্ট নিঃসৃত এনজাইম হচ্ছে জামাই। জাফর হচ্ছে জাইমেজ। তারপর মাফর হচ্ছে মল্টেজ। আর বর্গীয় দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা রসই দিয়ে মনে রাখবো হচ্ছে ইনভার্টেজ। তাহলে দেখো, তাহলে এখানে ইস্ট নিঃসৃত এনজাইম কোনটা কোনটা আমরা পাচ্ছি? জাইমেজ পাচ্ছি, মল্টেজও পাচ্ছি, ইনভার্টেজও পাচ্ছি। তাহলে উত্তর হচ্ছে আমার সবগুলো। ঠিক আছে, ওকে। তাহলে এই চ্যাপ্টারের ক্লাস আমাদের মোটামুটি শেষ। তোমরা বুঝেই গেছো যে কোনগুলো টপিক আসলে পড়তে হবে ভালো মতো। সো আবার একটু রিকল করার চেষ্টা করি চ্যাপ্টারটা আমরা। তো আমাদের এখান থেকে বেসিক্যালি সালোক সংশ্লেষণ এবং হচ্ছে তোমার যে শোষণ চ্যাপ্টারটা, শোষণ পার্টটুকু আছে, এইটা একটু ভালো মতো পড়তে হবে। তারপর আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন খুব একটা আসে নাই। হ্যাঁ, তো তোমরা আশা করি চ্যাপ্টারটা, আমার ক্লাসটা দেখলে তোমাদের পড়াটা আরো ইজি হয়ে যাবে আশা করি। তো তোমরা আমার ক্লাস দেখে তারপর পড়াটা পড়ে কোশ্চেন সলভ করতে বলবে, দেখবা ইজি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। আমরা এখন পরের ক্লাসে শিফট করব। চলো। স্বাগতম পরের ক্লাসে, একই ক্লাসের পরের পার্টে, সেটা হচ্ছে জীব প্রযুক্তিতে। দেখো, তো জীব প্রযুক্তিতে নিয়ে আলোচনা করবার আগে আমি কয়েকটা বিষয় বলবো। যে আমরা তো উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা পড়েছি। শারীরতত্ত্ব চ্যাপ্টারটা মোটামুটি জটিল লাগতো আমাদের এইচএসসি সময়, কিন্তু এখন আসলে সেই জটিলতাটা লাগবার কথা নয়। কারণ অ্যাডমিশনে আমাদের সেই বড় বড় সাইকেলগুলো খুব একটা মুখস্থ করতে হয় না। অ্যাডমিশন যে কোনো ভর্তি পরীক্ষা দেওয়ার সময় সেগুলো যেহেতু এমসিকিউ বেসড পরীক্ষা, তো আসলে রিটেনের প্রশ্নগুলো খুব একটা আসে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই এখন একটু রিলিফ পাবা। বাট আমাদের যে জীব প্রযুক্তি চ্যাপ্টারটা আছে, এখন আমরা জীব প্রযুক্তি পড়বো। এই চ্যাপ্টারটা তুলনামূলক আসলে একটু কঠিন বলা যায় না, মানে একটু অন্যরকম একটা চ্যাপ্টার। বাট এখান থেকে আসলে আনসার করা খুব সহজ এবং খুব ইজি ইজি প্রশ্ন এখান থেকে করা হয়। চলো আমরা কিছু প্রশ্ন দেখলে বুঝতে পারবো। আমরা শুরুতে কিছু প্রশ্ন দেখি, চলো। আচ্ছা, তো প্রথমেই একটা কোশ্চেন আছে, দেখো নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম? আচ্ছা,
তোমরা তো রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে এতদিনে অনেক ভালো জানো, তারপর আমি তোমাদের একটু জানিয়ে রাখি, একটু লিখে দিই। হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম জিনিসটা কি? রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে ডিএনএ এর নির্দিষ্ট সিকোয়েন্স, নির্দিষ্ট কোনো সিকোয়েন্স, হ্যাঁ, বা ডিএনএ নির্দিষ্ট কোনো অংশ বা ডিএনএ কোনো অংশ, আচ্ছা ডিএনএ নির্দিষ্ট কোনো সিকোয়েন্স মানে হচ্ছে তোমার ডিএনএ এর নির্দিষ্ট কোনো সিকোয়েন্স কাটতে হচ্ছে যে এনজাইমটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় হচ্ছে আমার রেস্ট্রিকশন এনজাইম। তো বইয়ে আসলে অনেকগুলো রেস্ট্রিকশন এনজাইমের নাম দেওয়া আছে, তো চলো আমরা মজা করে এই রেস্ট্রিকশন এনজাইমের নামটা পড়ে ফেলি। দেখো তো কি বলতো, আমাদের হাসিনা পা ছিল না, পালিয়ে গেছে, তো উনি এখন বামপন্থী, তো ওনাকে বামপন্থী কল্পনা করেই আমরা একটা ছন্দ লিখে ফেলি। ঠিক আছে, ছন্দটা হচ্ছে, আচ্ছা আমরা এটা মুছে ফেলি আবার। হ্যাঁ, আচ্ছা এখানেই লিখি, না ঠিক আছে, আচ্ছা এটা রেখে দিলাম, আমরা নতুন একটা পেজে লিখি রেস্ট্রিকশন এনজাইম গুলো। আমাদের রেস্ট্রিকশন এনজাইম কি কি আছে, আমরা লিখবো হচ্ছে বামপন্থী হাসিনা আপা কি করে জানো, এখন ইন্ডিয়াতে বসে বসে মোবাইলে কি করে, ছবি আঁকে। কি করে বলো, বামপন্থী হাসিনা আপা এখন কি করে, মোবাইলে ছবি আঁকে। ঠিক আছে, তো দেখো বামপন্থী দিয়ে হচ্ছে কি, বামপন্থী হাসিনা আপা, ঠিক আছে, বামপন্থী দিয়ে হচ্ছে BMO, হাসিনা হচ্ছে HP, হাসিনা H, তারপর হচ্ছে আপা হচ্ছে আমার HP দিয়ে হচ্ছে আপা। ঠিক আছে, ওকে, তারপরে দেখো আমরা কি পাবো, মোবাইল হচ্ছে MBO, ঠিক আছে, MBO পাবো। তারপরে হচ্ছে পাবো আমরা ছবি আঁকে, তাই না, ছবি আঁকে, দিয়ে আঁকে, ছবি দিয়ে কিছু নাই, আঁকে দিয়ে হচ্ছে ECO। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, যে বামপন্থী হাসিনা আপা কি করে, হচ্ছে সরি আমার একটু লিখতে ভুল হয়েছে, BAM হবে এটা, তারপর আরেকটা হচ্ছে আমাদের হিন্দ হবে, হ্যাঁ এটা হচ্ছে হিন্দ। ঠিক আছে, তো বামপন্থী হাসিনা আপা মোবাইলে হচ্ছে কি করে, ছবি আঁকে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে বামপন্থী হাসিনা আপা মোবাইলে ছবি আঁকে, এইগুলো জানলেই হচ্ছে আমার রেস্ট্রিকশন এনজাইম গুলো পড়া হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা আবার চলে যাই, দেখো যে নিচের কোনটা রেস্ট্রিকশন এনজাইম, তাহলে সেটা হচ্ছে আমার HIN3। আচ্ছা, এবার দেখো আমরা সুপার রাইস নিয়ে একটু কথা বলবো। সুপার রাইসটা কি, সুপার রাইসের আরেকটা নাম হচ্ছে আমার গোল্ডেন রাইস। ঠিক আছে, সুপার রাইসের আরেকটা নাম হচ্ছে আমার গোল্ডেন রাইস, সুপার রাইসের আরেকটা নাম হচ্ছে আমার গোল্ডেন রাইস। আচ্ছা,
তো দেখো, যেহেতু গোল্ডেন রাইস, এটা এখানে বলেছে যে সুপার রাইসে কোন ভিটামিন থাকে, তার আগে আমরা একটু জেনে নিই সুপার রাইসে আসলে গোল্ডেন রাইসে কি কি থাকে। গোল্ডেন রাইসে হচ্ছে আমার থাকে বিটা ক্যারোটিন, আর এটা হচ্ছে আমার আয়রন, আয়রন থাকে, ঠিক আছে। তাহলে দেখো তো, এই যে সুপার রাইসে আমার হচ্ছে বিটা ক্যারোটিনও থাকছে, আয়রনও থাকছে, তাহলে এটা কিসের কাজ করছে? আমার যে বিটা ক্যারোটিন মানে তো হচ্ছে ভিটামিন এ, তাই না? সো এই যে গোল্ডেন রাইস বা সুপার রাইসটা খাওয়ার ফলে আমার কি হচ্ছে জানো? ভিটামিন এর যে অভাব পূরণ হচ্ছে, একই সাথে ভিটামিন এর যে অভাবজনিত যে রোগগুলো থাকে আমাদের, সেগুলোতেও সেগুলো থেকে আমরা রেহাই পাচ্ছি, সেগুলো আমাদের প্রতিরোধ হচ্ছে। লাইক তোমার ধরো যে রাতকানা, সেটাও প্রতিরোধ করছে। তারপর অন্ধত্ব, একই ব্যাপার হলো। তো রক্তশূন্যতা, এই টাইপের ডিজিজগুলো হচ্ছে আমাদের কম হচ্ছে, মানে প্রসূতি মায়ের, গর্ভবতী মায়ের। আচ্ছা, তাহলে কি হচ্ছে? সুপার রাইস ধানে কোন ভিটামিন থাকছে? ভিটামিন এ। পরের কোশ্চেনটা দেখি আমরা। প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার একটা ক্ষমতা আছে, সেটা কি কি বলা হয়? টরিপরেন্সি বলা হয়। আর পার্থেনোকার্পি জিনিসটা কি বলো তো? তোমরা এক সেকেন্ড চিন্তা করো তো, পার্থেনোকার্পি। আচ্ছা, গত ক্লাসে আমরা পার্থেনোকার্পি বিষয়টা পড়েছি। সেটা হচ্ছে কি, পার্থেনোকার্পি হচ্ছে বীজহীন ফল উৎপাদন। বীজহীন ফল উৎপাদনের যে সিস্টেমটা, সেটাই হচ্ছে আমার পার্থেনোকার্পি। পরেরটা দেখি। বাংলাদেশে কোন জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে? হ্যাঁ, তো দেখো কোনটা দিয়েছে বলো তো? জিএমও কি বলো? জিএমও হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড। ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে এটা আমাদের জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বাংলাদেশে হচ্ছে প্রথম হচ্ছে আমার বিটি ব্রিঞ্জাল, বা এটাকে বলা হয় হচ্ছে বিটি বেগুন। ঠিক আছে, বিটি বেগুন এটা কবে দেওয়া হয় এটা আমাদের লাগবে। বিটি বেগুনকে হচ্ছে অনুমোদন দেওয়া হয় 2014 সালে। ঠিক আছে। আচ্ছা, এই যে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়ি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিষয় যেটা জানি, সেখান থেকে আমাদের যে নতুন যে প্রজাতিটা তৈরি করা হয় সেটাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা আমরা পরে আরো পাবো, পরে আরো ডিটেলস আলোচনা করবো। চলো দেখি পরের স্লাইডে। অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? দেখো তো, যে জিনোম স্ক্যানিং বলা আছে, স্টেম সেল বলা আছে, ন্যানো টেকনোলজি, জিন ক্লোনিং বলা আছে, আবার বলা আছে তো এই চারটা অপশন দেওয়া হচ্ছে। দেখো আমাদের কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে স্টেম সেলের মাধ্যমে। তো স্টেম সেল জিনিসটা কি? স্টেম সেল জিনিসটা হচ্ছে এমন একটা সেল যেখান থেকে আসলে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ বা অনেকগুলো অন্যান্য কোষ তৈরি করা যাবে। লাইক এটা একটা মাতৃকোষ বলতে পারো। হ্যাঁ, স্টেম সেল। পরের প্রশ্নটা দেখি আমরা। যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে বলে, আমরা আবার পেয়ে গেছি। তাহলে দেখো তো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এই জিনিসটা কি? এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অথবা এটার একটা নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এইখানে হচ্ছে কি, যে ধরো তোমার একটা অনুন্নত একটা উদ্ভিদ বা অনুন্নত একটা প্রাণী, সেখানে তুমি কিছু উন্নত বৈশিষ্ট্য যোগ করতে চাইছো, কোন একটা উন্নত বৈশিষ্ট্য তুমি কালেক্ট করেছো, সেটা তার মধ্যে প্রবেশ করাচ্ছ, এবং প্রবেশ করায় হচ্ছে একটা উন্নত, একটা আলাদা, হ্যাঁ, একটা অন্যরকম তুমি উন্নত একটা হচ্ছে যে বৈশিষ্ট্য যুক্ত একটা প্রাণী বা একটা হচ্ছে উদ্ভিদ বা এনিথিং তুমি পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার কি বলা হবে তখন? সেটাকে বলা হচ্ছে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হবে। ঠিক আছে, অথবা সেটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। কি বলা হবে বলো তো? ট্রান্সজেনিক জীব। আশা করি তোমাদের এই কনসেপ্টটা আগেও ক্লিয়ার ছিল, এখন আরেকবার ক্লিয়ার হয়ে গেল আর কি। ট্রান্সজেনিক বলা হয়।
R6 প্লাজমিডের বৈশিষ্ট্য কি বলতো? R6 যে প্লাজমিড গুলো আছে, R6 প্লাজমিডটা কি করে? 6টা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। ঠিক আছে, তাহলে 6টি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী R6 প্লাজমিড। ওকে, এবার কোশ্চেনটা হচ্ছে প্রাথমিক পতঙ্গ নাশক কোনটি? ঠিক আছে, সরি, প্রাথমিক না, প্রাকৃতিক পতঙ্গ নাশক, রাইট? তো প্রাকৃতিক পতঙ্গ নাশক ব্যাপারটা হচ্ছে কি, এরা প্রকৃতিতে পতঙ্গ নাশ করে। কোনটা দেখো তো? ব্যাসিলাস থিউরিনজেনেসিস। ঠিক আছে, ব্যাসিলাস থিউরিনজেনেসিস, আর এটাকে শর্ট ফর্মে বলা হয় বিটি। বিটি নামটাই বেশি পরিচিত। দেখো, গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির যেই প্রযুক্তিটা, সেটাকে আসলে কি বলা হয়? সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের টিস্যু কালচার। ঠিক আছে, টিস্যু কালচার ব্যাপারটা কি, যে টিস্যু কালচার জিনিসটা কি? টিস্যু কালচার হচ্ছে যে উদ্ভিদের যে টটিপটেন্সি পাওয়ারটা আছে, যে টটিপটেন্সি ক্ষমতা সম্পন্ন কোন একটা অংশ থেকে একটা কোষ কালেক্ট করে, বা একটা কিছু বৈশিষ্ট্য, সরি, একটা কোষ বা কোনো একটা অংশ কালেক্ট করে সেটা থেকে আমরা অনেকগুলো টিস্যু তৈরি করছি। ঠিক আছে, টিস্যু তৈরি করছি, পরে সেটা থেকে চারা হচ্ছে, অনেকগুলো চারা হচ্ছে, বাট সেখানে তুমি দেখবা যে মাতৃ বৈশিষ্ট্য যেটা, সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে টিস্যু কালচারে না মাতৃ বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। মাতৃ বৈশিষ্ট্য, টিস্যু কালচারে মাতৃ বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকছে। ঠিক আছে, টিস্যু কালচারে হচ্ছে মাতৃ বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ থাকছে। ওকে, আচ্ছা, এরপরে পরের কোশ্চেনটা দেখি আমরা। টিস্যু কালচার এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটা বলতো? আচ্ছা, এই এক্সপ্ল্যান্ট জিনিসটা কি বলতো? এক্সপ্ল্যান্ট জিনিসটা হচ্ছে যে টিস্যুর, আমাদের একটা হচ্ছে, আমরা তো টিস্যু কালচার করব, সো সেই টিস্যু কালচার করবার জন্য আমরা ধরো যে কোনো একটা অংশ থেকে, উদ্ভিদের কোনো একটা অংশ থেকে আমরা হচ্ছে সেটা কালচার করব। সো উদ্ভিদের কোন কোন অংশগুলো আসলে কাজে লাগবে সেটাকে হচ্ছে এক্সপ্লেন্ট বলা হয়। তো এক্সপ্লেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে মূল, তারপর হচ্ছে পাতা, তারপর পাপড়িও মাঝে মাঝে কাজে লাগে, তো মূলাংশ, মূলের বর্ধিত অংশ, এই জিনিসগুলো, তারপর হচ্ছে ভ্রূণ। তার মানে দেখো তো সবগুলোই কিন্তু আছে এখানে, পাতা আছে, মূলাংশ আছে, ভ্রূণ আছে, তার মানে সবগুলোই হচ্ছে আমার এক্সপ্লেন্ট হিসেবে কাজে লাগছে, রাইট? ওকে, পরেরটা দেখি আমরা। বিটি বেগুনের বিটি বলতে কি বুঝি? আমরা একটু আগে আলোচনা করেছি, এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক একটা পতঙ্গনাশক, বিটি বা ব্যাসিলাস থিউরিনজেনেসিস। দেখো তো আছে এখানে বাংলাদেশ ট্রান্সজেনিক বলা আছে, ব্যাকটেরিয়াম ট্রান্সফর্ম বলা আছে, ব্যাসিলাস টিউমফেসিন্স বলা আছে, বাট আমার যে ব্যাসিলাস থিউরিনজেনেসিস সেটা বলা নেই। তার মানে উত্তরটা হচ্ছে এখানে কোনোটি নয়। আচ্ছা, ডিএনএ কর্তনের সূক্ষ্ম ছুরিকা হিসেবে ব্যবহৃত হয় কোনটি? আমরা একটু আগেই হচ্ছে এই রেস্ট্রিকশন এনজাইম নিয়ে আলোচনা করেছি, এবং অনেকগুলো রেস্ট্রিকশন এনজাইমের নামও আসলে আমরা দেখেছি, তাই তো? তো দেখো, এই যে রেস্ট্রিকশন এনজাইমগুলো আছে, এই রেস্ট্রিকশন এনজাইমগুলো কি করে? ওই যে ডিএনএ কর্তনের সূক্ষ্ম ছুরিকা হিসেবে কাজ করে কোনগুলো? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ গুলো। আচ্ছা, এদের কিন্তু আরো নাম আছে, এদেরকে বলা হয় বায়োলজিক্যাল নাইফ। আচ্ছা, আমরা নামগুলো লিখি তাহলে। বায়োলজিক্যাল সিজার বলা হয়, তারপর হচ্ছে বায়োলজিক্যাল নাইফও বলা হয়, আর কি বলা হয়? এগুলোই, বায়োলজিক্যাল সিজার, বায়োলজিক্যাল নাইফ, তারপরে আর একটা, আর একটা বা দুটো নাম বইয়ে মেবি দেওয়া, হ্যাঁ বইয়ে দেওয়া আছে। আর ডিএনএ কর্তনের সূক্ষ্ম ছুরিকা হচ্ছে বায়োলজিক্যাল নাইফ বলা হয়, বা বায়োলজিক্যাল সিজারও বলা হয়। ঠিক আছে, বায়োলজিক্যাল সিজারও বলা হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো, পরেরটাতে দেখি আমরা। কোলিসিন নামক প্রতিষেধক পাওয়া যায় কোথায়? আচ্ছা, এইটা নিয়ে তোমাদের দুই টাইপের প্রশ্ন কিন্তু মোটামুটি হয়ে থাকে, যে কোলিসিনটা আসলে কোথায় পাওয়া যায়। তো কোলিসিনটা পাওয়া যায় হচ্ছে ইকোলাই থেকে, হ্যাঁ, কোলাই থেকে কোলিসিন, কোলাই থেকে আমাদের কি পাওয়া যায়? কোলিসিন পাওয়া যায়। আচ্ছা,
এরপর দেখো ডিএনএ লাইগেজ, ঠিক আছে। আমাদের কিন্তু দুই টাইপের এনজাইম আছে এখানে, একটা হচ্ছে ডিএনএ রেস্ট্রিকশন এনজাইম, একটা লাইগেজ এনজাইম, একটা আরেকটার বিপরীত। এটার বিপরীত হচ্ছে ঠিক আছে, এর বিপরীত হচ্ছে তোমার ডিএনএ রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস। তার মানে ডিএনএ রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস যে এনজাইমগুলো আছে, মানে ডিএনএ রেস্ট্রিকশন করে যে এনজাইমগুলো, মানে ডিএনএ নির্দিষ্ট অংশ কাটে যে এনজাইমগুলো, সেটার বিপরীত কি হচ্ছে কি, যে জোড়া লাগে। হ্যাঁ, ডিএনএ নির্দিষ্ট অংশগুলো হচ্ছে জোড়া লাগাবে বা ডিএনএর সাথে অন্য কিছু লাগাবে, সেটা হচ্ছে কি লাইগেজ। সেটা কি ডিএনএ খন্ড যুক্ত করে, ডিএনএ খন্ড যুক্ত করে। ওকে, পরের কোশ্চেনটা দেখি। পাটের জিনোম সিকোয়েন্স উদ্ভাবনকারী বিজ্ঞানী, ইনি একজন বাংলাদেশি বিজ্ঞানী। পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, ডক্টর মাকসুদুল আলম। ঠিক আছে, ডক্টর মাকসুদুল আলম। আচ্ছা, এরপর এখানে আরেকটা কোশ্চেন আছে যে পাটের যে জিনোমের বেস পেয়ার কতটা বলো তো? 120 কোটি। এটা একটু লিখে রাখো, বেস পেয়ার। কোটি। আচ্ছা, পরে ব্লু বায়োটেকনোলজির প্রয়োগ আসলে কোথায় হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখো পড়ে ফেলবো। আচ্ছা, দেখো আমার এখানে ব্লু বায়োটেকনোলজির প্রয়োগ কোথায়। দেখো তো, ব্লু হচ্ছে আবার একটু নীল, তো সমুদ্রের পানি আমরা বলে থাকি না নীল, সো দেখো সমুদ্রের সাথেই এটা রিলেটেড। তাহলে ব্লু বায়োটেকনোলজি কার সাথে? সমুদ্রের ক্ষেত্রে। এবার আমরা আরো দুইটা টেকনোলজি দেখি। একটা হচ্ছে রেড বায়োটেকনোলজি, আর একটা হচ্ছে আমার গ্রিন বায়োটেকনোলজি। তো দেখো রেড যে বায়োটেকনোলজিটা, এটা কি মনে হচ্ছে? দেখো রক্ত রক্ত একটা ভাব মনে আসতেছে না, লাল রক্ত, তার মানে এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। আর গ্রিন যে বায়োটেকনোলজিটা আছে, সেটা হচ্ছে আমার কৃষি ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আমাদের হোয়াইট বায়োটেকনোলজিটাও হচ্ছে আমার চিকিৎসা ক্ষেত্রে। এটাই হচ্ছে আমার চিকিৎসা ক্ষেত্রে। আচ্ছা, পরে দেখো ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? ঠিক আছে, ডিএনএ কে খণ্ডিত করে কোন এনজাইম? কাটে কোনটা বলো তো? রেস্ট্রিকশন এনজাইম, অবভিয়াসলি। জোড়া লাগায় লাইগেজ। নিচের কোনটির ক্ষেত্রে সুপার রাইসের ভূমিকা আছে? সুপার রাইসটা কি পড়েছিলাম আমরা? গোল্ডেন রাইস। কোনটার ক্ষেত্রে? ভিটামিনের ঘাটতি পূরণে। কোন ভিটামিন বলো তো? ভিটামিন এ। কোশ্চেন দেখো, প্লাজমিড ও প্রাণীকোষের ডিএনএ কে ছেদন করা হয় কোন এনজাইম দিয়ে বলো? ডিএনএ এর অংশটা কাটা হয় কোন এনজাইম দিয়ে? বারবার একই রকম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না। কোন এনজাইম দিয়ে? ডিএনএ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। ডিএনএ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে। পরের প্রশ্ন দেখি, ক্লোনিং এর মাধ্যমে কত সালে ভেড়া শাবক ডলি জন্ম লাভ করে? আচ্ছা, তো ডলির কাহিনীটা হচ্ছে কি, যে এটা বিশ্বের প্রথম ক্লোনিং প্রাণী। ঠিক আছে, ডলি হচ্ছে বিশ্বের প্রথম ক্লোনিং প্রাণী।
এবং কত সালে এটা হয়? ডলির জন্ম হচ্ছে 1996 সালে। কত সালে? 1996 সালে। ডলির জন্ম হচ্ছে 1996 সালে। এটা একটা হচ্ছে ভেড়া, ঠিক আছে। কোলিসিন কোন ধরনের কোষকে ধ্বংস করতে পারে? দেখো, আমরা কোলিসিন কোত্থেকে তৈরি হয় বা কোলিসিনের আসলে যে অরিজিনটা সেটা কোথায় আমরা জেনেছি? এটার অরিজিন হচ্ছে ইকোলাই থেকে, ঠিক আছে। ইকোলাই থেকে এটা তৈরি হয়, ইকোলাই থেকে পাওয়া যায়, ঠিক আছে, ইকোলাই থেকে। তো এটা হচ্ছে কাকে ধ্বংস করতে পারে? দেখো, ভিব্রিও কলেরিকে। কাকে? ভিব্রিও কলেরিকে, ঠিক আছে। তাহলে কোলিসিন কোন ধরনের কোষকে ধ্বংস করতে পারে? ভিব্রিও কলেরি, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা দেখি। সর্বপ্রথম বাজারজাত করা ইনসুলিনের নাম কি? এটা আমরা সবাই জানি, হিউমুলিন। কি বলতো? হিউমুলিন। এটা হচ্ছে হিউমুলিন নামে সর্বপ্রথম ইনসুলিন বাজারজাত করা হয়। আচ্ছা, ভিব্রিওসিন উৎপাদনকারী জিন কোন প্লাজমিডে থাকে? বলো, ভিব্রিওসিন উৎপাদনকারী জিন কোন প্লাজমিডে থাকে? দিস ইজ কোল প্লাজমিড। কোন প্লাজমিডে থাকে ভাইয়া? কোল প্লাজমিডে থাকে। ভিব্রিওসিন উৎপাদনকারী জিন হচ্ছে কোল প্লাজমিডে থাকে। আর প্লাজমিড হচ্ছে আমার কি বলো, আর প্লাজমিড কিসে? অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, ঠিক আছে। আর অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর এফ তো হচ্ছে আমার এই যে ফার্টিলাইজেশনের জন্য। ওকে, পরেরটাতে দেখি আমরা কি আছে। আচ্ছা, আচ্ছা, তো আমাদের দেখো এই কোশ্চেনটা যে রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা সেটা কিভাবে শনাক্ত করবো? ব্যাপারটা হচ্ছে আমরা তো ডিএনএ রিকম্বিনেশনটা ঘটাইলাম, ঠিক আছে। যে আমাদের ডিএনএ রিকম্বিনেন্ট হইলো যে কোনো একটা জীবের একটা অংশ কেটে আমরা আরেকটা জীবের দিলাম আর কি, অ্যাড করলাম। কারণ হচ্ছে আমরা উন্নত বৈশিষ্ট্য চাচ্ছি, যেহেতু আমরা উন্নত বৈশিষ্ট্য চাচ্ছি অ্যাড করে ফেলছি। এখন এটা আসলে কাজ করছে কিনা, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের কিছু টেস্ট আছে, হ্যাঁ, যে আমরা এনশিওর করতে পারবো যে আসলেই কাজ করছে কি কাজ করছে না। সেগুলো হচ্ছে কি, দেখো তো, পিসিআর একটা পদ্ধতি আছে, রেস্ট্রিকশন ডাইজেশন আছে, আর একটা কি হচ্ছে ডিএনএ প্রুফ বলা হয় এটাকে, ঠিক আছে। জেনেটিক প্রুফ আর ডিএনএ প্রুফ বলা হয়। এই তিনটা পদ্ধতি আসলে আমাদের সিলেবাসে বলা আছে, ডিএনএ প্রুফ আর জেনেটিক প্রুফ বলা হয়। এই তিনটা প্রসেসের মাধ্যমে হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ যেটা সেটা কাঙ্ক্ষিত হচ্ছে আমার জিনটা বহন করছে কিনা সেটা শনাক্ত করা যায়। তাহলে কি সেটা? পিসিআর প্রসেস। এই যে প্রুভিং কিন্তু হবে না, কারণ এটার সাথে ডিএনএ বা জেনেটিক কথাটা নাই। ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেট এটা কোথায় ব্যবহার করা হয় বলো তো? এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে আমার ব্যবহার করা হয়। টিস্যু কালচার পদ্ধতিতে ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেটটা কাজে লাগে। পরেরটা দেখো, টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে কি বলা হয়? দেখো, টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণটা, এই টিস্যু কালচার পদ্ধতিতে আমি একটু আগেই বলেছি তোমাদের একটা কোশ্চেন সলভ করার সময়, যে টিস্যু কালচার পদ্ধতিতে হচ্ছে কি হয় বলতো, যে মাতৃ যে বৈশিষ্ট্যটা সেটা অক্ষুণ্ণ থাকে। কেন? কারণ এখানে জেনেটিক কোনো বিষয়ের আদান প্রদান হয় না, ঠিক আছে। কারণ এখান থেকে ধরো যে কোনো একটা গাছ, সেই গাছটা থেকে তুমি একটা টিস্যু নিলা, এই ছোট্ট টিস্যুটা নিয়ে সেটাকে তুমি বাড়াইতে 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 অনেকগুলা টিস্যু করলা, টিস্যুটা করে সেগুলো থেকে আবার তুমি অনেকগুলো হচ্ছে চারা তৈরি করলা। ব্যাপারটা হচ্ছে এখানে তোমার ওই বৈশিষ্ট্যটাই সবগুলোতে প্রবাহিত হচ্ছে, বুঝছো? এই সেম বৈশিষ্ট্য মাতৃ উদ্ভিদের সেম বৈশিষ্ট্য প্রবাহিত হচ্ছে। তার মানে কোন বৈশিষ্ট্যগুলো যাচ্ছে এখানে? সোমাটিক বৈশিষ্ট্যগুলো। এই জন্য এটাকে বলা হয় সোমাটিক এমব্রায়ো। বুঝতে পারছো? ওকে,
পরের প্রশ্নটা আমরা দেখি। ইনসুলিনের বি চেইনে কতগুলো নিউক্লিওটাইড প্রয়োজন? এটা হচ্ছে আমাদের 90টি, মুখস্থ করতে হবে। আচ্ছা, উদ্ভিদের পতঙ্গ নিয়ন্ত্রণে নিচের কোন ব্যাকটেরিয়াটা ব্যবহার করে? আমরা জানি যে প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটা আমরা পড়েছি, ব্যাসিলাস থিউরিনজেনেসিস আর বিটি। দেখেছো, একই জিনিস বারবার আসছে। পরেরটা দেখো, সুপারবাগ কোনটি ভাঙতে সক্ষম? এটা হচ্ছে হাইড্রোকার্বন। সুপারবাগ হচ্ছে হাইড্রোকার্বন ভাঙতে সক্ষম। কোনটির পাতা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে স্টিভিয়ার পাতা। স্টিভিয়ার পাতা হচ্ছে কি, স্টিভিয়ার পাতা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। কারণ কি বলতো, চিনি অনেকের ক্ষতি করে, যেমন ডায়াবেটিস রোগীদের ক্ষতি করে। সো এটার বিকল্প হিসেবে চিনি খাওয়ার জন্য আমাদের স্টেভিয়ার পাতাটা ব্যবহার করে। ঠিক আছে, ওকে, পরের দেখি। মানুষের কত নাম্বার ক্রোমোজোমে হচ্ছে ইনসুলিনের জিনটা আমাদের পাওয়া যায়? আচ্ছা, ইনসুলিনের এই জিনটা পাওয়া যায় হচ্ছে মানুষের 11 নং ক্রোমোজোমের 11 নং ক্রোমোজোমের কোথায়? খাটো 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে ইনসুলিন পাওয়া যায় হচ্ছে 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে। কোথায় ভাইয়া ইনসুলিনটা পাওয়া যায়? ইনসুলিন তৈরির জিনটা পাওয়া যায় কোথায়? 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে। আমাদের এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। আশা করছি ভালো লাগলো তোমাদের। তার আগে একটু সাজেশন আমি তোমাদেরকে দিব, সেটা হচ্ছে সরি, আমার একটু সর্দি লেগেছে। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখান থেকে তোমরা প্লাজমিড অংশটুকু পড়বে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এখান থেকে একটু পড়বে এবং প্লাজমিডের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পড়বে ভালো মতো। প্লাজমিডের বৈশিষ্ট্য, ঠিক আছে, প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়বে। ইনসুলিন, ইন্টারফেরন, এগুলো বৈশিষ্ট্য পড়বে। জিনোম এর বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়বে। তো প্লাজমিডের বৈশিষ্ট্যটা বেশি গুরুত্বপূর্ণ। এবং এই পর্যন্তই হচ্ছে ক্লাস, দ্যাটস ইট, সমাপ্ত। এখন তোমাদেরকে আমি কিছু কথা বলবো যে 2 চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে 2 চ্যাপ্টারের মধ্যে তোমরা বুঝতেই পারছো যে কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। চ্যাপ্টার 9 বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে দেখছি আমরা অনেকগুলো কোশ্চেন আসছে এবং বারবার রিপিটেশন যদিও হয়, তো তোমরা একটু ভালো মতো পড়লেই সেগুলো পেরে যাবে। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের সিলেক্টিভ প্রশ্নই আসছে, তোমরা দেখেছো। সো ভালো মতো পড়বে। সবার জন্য শুভকামনা। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সালামু আলাইকুম।